আসসালামু আলাইকুম, সবাইকে গাইডেন্স ক্যাডেট কোচিং এর নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি গাইডেন্স ক্যাডেট কোচিং এর অন্যতম মেধাবী শিক্ষার্থী জুবায়ের আকান সামিকে নিয়ে। সামি 2025 সাল ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা মূলত আজকে জুবায়ের আকান সামির ভাইবা পরীক্ষাটাও ইতিমধ্যে শেষ হয়েছে। তো ভাইবা পরীক্ষার আসলে অভিজ্ঞতাটা কেমন ছিল এই বিষয় নিয়ে একটু জুবায়ের আকান সামির সঙ্গে কথা বলবো। আমি কথা না বাড়িয়ে জুবায়ের আকান সামিকে প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তোমার ধন্যবাদ সফলতার জন্য। ধন্যবাদ ওয়েলকাম। তো সামি, আসলে মূলত আমি যেটা জানতে চাই যে তোমার আসলে ক্যাডেট ইন্ডেক্স নাম্বারটা কত? স্যার, আমার ক্যাডেট ইন্ডেক্স নাম্বারটা ছিল 1083000309। বাহ, আচ্ছা। তোমার ভাইবা ডেটটা কবে ছিল? স্যার, আমার ভাইবা ডেটটি ছিল 9 ফেব্রুয়ারি 2025 সাল। 9 ফেব্রুয়ারি। জি আচ্ছা, স্যার। তুমি কি ভাইবার আগে কি কেমন মানসিক অবস্থাটা কেমন? ভাইবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম যে আচ্ছা। ভাইবার দিন কি করব বা কি বলবো। এর জন্য আমি সকালে উঠেই ফজরের নামাজটা আদায় করি। ফজরের নামাজ আদায় করার পরে আমি আমার পুরো পরিবার সহ প্রস্তুতি নেওয়া শুরু করি ভাইবার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আমাদের ভাইবার ঠিকানাটা ছিল 25 ইস্ট রেজিমেন্ট, ঢাকা সেনানিবাসে। আমরা সকাল 8টার মধ্যেই সেখানে পৌঁছে যাই। সেখানে পৌঁছে গিয়ে আমাদের প্রত্যেকের যারা উপস্থিত ছিলেন প্রত্যেক ক্যান্ডিডেটকে একটা করে ভাইবার জন্য কুপন দেওয়া হয়। কুপন দেওয়ার পরে আমরা একটা বেসমেন্টের মতো ওইখানে যাই। ওইখানে আমাদের একটা ফর্ম ফিল আপ দেওয়া হয়। আমরা ফর্ম ফিল আপ করে ভাইবা বোর্ডের জন্য যাওয়ার জন্য ওইখানে বসি। আচ্ছা, এখানে তোমাকে একটু থামাচ্ছি আমি, জি স্যার। যে আসলে তোমার ভাইবাটা আসলে কয়টা থেকে ছিল? স্যার, আমার ভাইবাটা ছিল সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। সকাল 8টা থেকে 10টা এর মধ্যেই হবে। তো আসলে ভাইবার তো কমপক্ষে 45 মিনিট পূর্বে তোমাকে সেখানে উপস্থিত হতে হবে। হ্যাঁ। তো তুমি তো সেই অনুযায়ী উপস্থিত ছিলা। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এরপর তোমাকে একটা কুপন দেওয়া হলো এবং কুপন নিয়ে তুমি ভেতরে প্রবেশ করলে এবং তারপর তোমাকে একটা ফর্ম দেওয়া হলো। ইয়েস স্যার। ওকে, ফাইন। ফর্মটা আসলে কি বিষয়ে ছিল? স্যার, ফর্মটা ছিল আমার নাম, আমার বাবার নাম, আমার মার নাম, আমার বাবার স্যালারি কত বা আমার মায়ের স্যালারি কত, আমার বাবা মার পেশাগত যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা, এবং লাস্টের দিকে একটা ছিল যে আমি কেন ক্যাডেট কলেজে পড়তে চাই এই সম্পর্কে 3টি বাক্য লেখা। পরে লাস্টে সাইন দিয়ে কাগজটি এখানে যারা উপস্থিত ছিলেন তারা নিয়ে যায়। আচ্ছা, তো তুমি আসলে আমি যেটা জানতে চাচ্ছি জি স্যার। যে ওইখানে লাস্ট অপশন ছিল যে Yes, তুমি sir. কেন ক্যাডেট হতে চাও। Yes, এই sir. বিষয়ে তুমি যথাযথ একটা কারণ দেখিয়ে 3টা বাক্য লেখো। ইয়েস স্যার। তুমি আসলে সেখানে কি লিখেছিলে মনে আছে কিনা? ইয়েস স্যার, আমার মনে আছে এখনো। আচ্ছা। ওইখানে আমি প্রথম বাক্যটি লিখেছিলাম সেখানে ক্যাডেট কলেজের নিয়ম শৃঙ্খলার জন্য। দ্বিতীয়ত লিখেছিলাম যে ক্যাডেট কলেজে আমরা পড়লে সেখানে দায়িত্ববান হতে পারবো, একটা আদর্শ নাগরিক হতে পারবো। তৃতীয়ত লিখেছিলাম যে সেখানে গেলে আমরা লিডারশিপ যে কোয়ালিটি গুলো আছে সেগুলো আমরা অর্জন করতে পারবো। খুব ভালো। আচ্ছা, তারপর আমরা স্যার এই কুপনটি দেওয়ার পরে আমাদের দুই রুমটির নাম ছিল হয়তো মৃত্যুঞ্জয় 25। সেখানে আমাদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। ওইখানে আমরা গিয়ে বসার 10 মিনিট বা 15 মিনিট পরে আমাদের ভাইবা বোর্ডে ডাকা হয়। 10 থেকে 15 মিনিট সেখানে তোমরা অপেক্ষা করো। জি স্যার। মৃত্যুঞ্জয়ী 25 ইয়েস স্যার। বিল্ডিং। আচ্ছা, 2 তলাতে। জি স্যার। ফাইন। তারপর আমি বসার পর আমাকে ভাইবা রুমে ডাকা হয় এবং আমার বাবা মা যারা ছিলেন তারা একটি কক্ষ, কি নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু একটা কক্ষে নিয়ে যাওয়া হয় বাবা মা প্যারেন্টসদের। আমাদের ভাইবা বোর্ডে ঢুকে আমি সেখানে সালাম দিয়ে ঢুকে প্রবেশ আচ্ছা, করলাম। এখানে তুমি জাস্ট ভাইবাতে যখন প্রবেশ করবে Yes, sir. সেই সময় আসলে তোমার মনের অবস্থাটা কেমন ছিল? সেই সময় স্যার যুক্তিগত কারণে হালকা একটু নার্ভাস ছিলাম। হালকা একটু নার্ভাস। জি স্যার। ভাইবার যেহেতু আগে অনেকগুলা ভাইবা বোর্ডে ক্লাস করেছি, ছিলাম, প্রথম ছিল তো তাই একটু নার্ভাস ছিলাম হালকা। তারপর স্যার সেখানে আমাকে দরজায় দাঁড়ালাম, মে আই কামিন স্যার বললাম। মে আই কামিন স্যার বলার পরে তারা বললো যে আসো, ভিতরে আসো। ভিতরে এসে তাদেরকে সালাম দিয়ে সালাম দিলাম। তারা বসতে বললো আমাকে, আমি বসলাম। পরে স্যার প্রশ্ন করা শুরু করলো আর কি। আচ্ছা, ভাইবা বোর্ডে কতজন ছিল?
ভাইবা বোর্ডে আমাদের তিনজন ছিলেন, দুইজন ছিলেন মূলত আর্মি অফিসার আর একজন ছিলেন একজন ক্যাডেট কলেজের টিচার। টিচার। জি, স্যার। ফাইন। তোমাকে প্রশ্নটা আসলে কে শুরু করলো, টিচার নাকি আর্মি অফিসার? স্যার আমাকে মূলত প্রশ্নটা শুরু করেছে একজন আর্মি অফিসার, যিনি মাঝখানে বসা ছিলেন। আচ্ছা, জি স্যার। কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলো? প্রথমে আমাকে আমার নাম জিজ্ঞেস করলেন, আমার নাম বললাম, আমার নাম বলার পরেই বললেন যে তুমি কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ভালো। আমি বললাম ইংলিশ। পরে আমাকে বললো যে ইংলিশে তোমাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ। আমি ইন্ট্রোডিউস করলাম। পরে আমাকে জিজ্ঞেস করলো তোমার হবি কি, তুমি কি করতে চাও বড় হয়ে, এগুলা জিজ্ঞেস করলো। এগুলা জিজ্ঞেস করার পর আমি এগুলোর উত্তর দিলাম। দেওয়ার পরে বললো যে তোমার অ্যাচিভমেন্ট কি, তুমি বড় হয়ে কি হতে চাও। এগুলো বলার পরে আমি আবার জিজ্ঞেস করলো যে তুমি কেন ক্যাডেট কলেজে যেতে চাও। ক্যাডেট কলেজে যারা সিনিয়ররা আছেন তারা তো অনেক পানিশমেন্ট দিবে তোমাকে, তুমি কি ওখানে থাকতে পারবা বা তুমি কি ওখানে কান্নাকাটি করবা? আমি বললাম যে না স্যার, তারা তো আমাকে যদি পানিশমেন্টই দেয় ভুল শুধরাবার জন্য দিবে। এর জন্য আবার উনি জিজ্ঞেস করলেন একজন যদি তোমাকে পানিশমেন্ট দেয় তুমি কি তোমার মা বাবাকে কল করবা বা করবা? পরে আবার জিজ্ঞেস করলেন যে তুমি বড় হয়ে কি বড় হয়ে তুমি তো আবার সিনিয়র হবা, সিনিয়র হইলে তুমি জুনিয়রদের প্রতি কেমন আচরণ করবা, জুনিয়রদের মারবা নাকি বকা দিবা, তারা যদি দুষ্টুমি করে কি করবা? জি স্যার। তো তখন তুমি এই বিষয়গুলো আসলে কিভাবে উত্তর করলে বা কি জবাব দিয়েছিলে, বা তোমার জবাবটা পেয়ে আসলে তারা কেমন, তাদের এক্সপ্রেশনটা কেমন ছিল? স্যার আমার যে জিজ্ঞেস বলছিল যে তুমি কেন ক্যাডেট কলেজে হতে চাও, আমি পরে বললাম যে ক্যাডেট কলেজে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে নিয়ম শৃঙ্খলা জন্য অনেক ব্যবস্থা আছে এবং যারা ওইখানে পড়ালেখা করে তারা বড় এক আদর্শবান কিছু হতে পারেন এবং তারা সর্বত্র দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারেন এবং ওইখানে যারা পড়েন তারা লিডারশিপ কোয়ালিটি যেগুলো আছে সেগুলা অর্জন করতে পারেন এবং ক্যাডেট কলেজে যারা পড়েন তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে নিজেকে গড়ে তোলেন। তাই সেখানে যারা ওঠেন তারা সর্বদা নিয়ম শৃঙ্খলা বজায় রাখেন এবং অন্যদেরকে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে উৎসাহ দেন। খুব ভালো। জি স্যার। তোমার উত্তরটা অনেক অসাধারণ হয়েছে স্যার। আমার মনে হচ্ছে। তারপর তুমি চালিয়ে যাও, তোমাকে কি জিজ্ঞেস করলো বা তারপরে? স্যার তারপরে জিজ্ঞেস করলো যে তুমি কেন তোমার বড় ভাইরা পানিশমেন্ট দিলে তুমি কি করবে, কান্নাকাটি করবে না মা বাবাকে ফোন দিবে? পরে আমি বললাম স্যার ওইখানে তো গেলে বড়রা তো পানিশমেন্ট দিবে, কারণ ওইখানে আমার কিছু ভুল থাকতে পারে বা আমি মাঝে মাঝে দুষ্টুমি করলাম, ওই সময় আমাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য বা ভুল বোঝাবার জন্য যে আমার এমন ভুল হয়েছে বা পরবর্তীতে না করার জন্য আমাকে ভুল ধরিয়ে দিবে। এমন তো আমরাও তো বড় হব, আমরাও সিনিয়র হব, আমরাও আমাদের জুনিয়রকে বোঝাবো যে ভুল করলে শিখাবো যে ওই ভুলটা আবার পুনরায় না করতে, বা ভুল করলেও তা বুঝিয়ে বলবো যেন সেই ভুল আবার কখনো না হয়। আচ্ছা, তো এই জবাবটা পেয়ে তারা কেমন এক্সপ্রেশন দিল বা তোমাকে কি বললো? স্যার তারা বলছে অনেক ভালো হয়েছে, তোমার উত্তরটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তার মানে তোমাকে খুব উৎসাহ দিল। জি স্যার। এবং তুমিও তো তখন আসলে যখন ভাইবা রুমে প্রবেশ করলা তখন তো তোমার আগের যে নার্ভাসনেস বা ভয়, জড়তা এগুলো তো তখন আর ছিল না? না। আচ্ছা, ফাইন। তারপর আমাকে জিজ্ঞেস করলো যে তুমি রাগ করলে কি করো এবং রাগ করলে কি ভাঙচুর করো বা গ্লাস টাস ভাঙো নাকি, এরকম করো নাকি? আচ্ছা। ওরা বললাম না স্যার, আমি রাগ করলে এমন কিছুই করি না, রাগ করলে চুপচাপ বসে থাকি বা কেউর সাথে কথা বলি না, এমন চুপচাপ হয়ে থাকি। রাগ করলে তারা যদি আমাকে মারেও বা বকা দেয় আমি চুপচাপ বসে থাকি, কিছু করি না, এরকম। আচ্ছা, খুব ভালো। জি স্যার। এখন তার পরবর্তীতে কি হলো? পরে আবার জিজ্ঞেস করলো যে তুমি কখন সবচেয়ে বেশি রাগ করো? পরে আমি বললাম স্যার আমি যেমন একটা পরীক্ষা দিলাম কিন্তু পরীক্ষাটা ভালো হলো না, যেমন আমার প্রিপারেশন ভালো ছিল কিন্তু পরীক্ষাটা আমার ভালো হলো না, তখন সবচেয়ে বেশি খারাপ লাগে। পরে বললো এছাড়া তুমি কখন বেশি রাগ করো? স্যার পরে আমি বললাম যে মাঝে মাঝে আমার ছোট ভাইয়ের সাথে মারামারি বা একটা হালকা দুষ্টুমি করতে গিয়ে ঝগড়া হয়ে যায়, পরে আমার মা বাবাকে আমাকে একটু বকা দেয়, বকা দেওয়ার পর একটু মন খারাপ হয় আর কি। জি স্যার। বেশ ভালো, তুমি তো আসলে উত্তরগুলো খুব চমৎকার ভাবেই দিয়েছো। জি স্যার। এবং আমার মনে হয় তোমার ভাইবাটাও আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ স্যার। তার পরবর্তীতে কি হলো? তার পরবর্তীতে আমাকে যে মাঝখানে যে ব্যক্তি বসা ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে তুমি বড় হয়ে তোমার বাবা যদি বলে তোমাকে
যে একটা ল্যাপটপ কিনে দিতে, তোমার বাবা কি ল্যাপটপ কিনে দেবে? পরে আমি বললাম যে স্যার এখন আমরা তো স্যার এত মানে হাই ক্লাস ফ্যামিলি না, আমাদের বাবা হয়তো কিনে দেবে না, কিন্তু আমি যদি এটা যদি কোনো পড়াশোনার ব্যাপারে হয় বা আমি বাবাকে কোনো যুক্তি শোনাতে পারি যে আমি কেন ল্যাপটপ কিনতে চাই, তাহলে তারা হয়তো কিনে দিতে পারেন। পরে আমাকে আবার আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করলো, তোমাকে যদি কোনো এক্সপেন্সিভ কিছু বা ম্যাকবুক কিনে দিতে তুমি যদি বলো তাহলে তারা কি করবে? তাহলে বললাম স্যার যদি ল্যাপটপ কেনার দরকারই হয় তাহলে স্যার একটু মিড রেঞ্জের মানে একটু ম্যাকবুক টাইপের না, এটা তো অনেক এক্সপেন্সিভ, হালকা একটু লো রেঞ্জের একটু কিনবো, ওইটাও শুধু পড়াশোনা বা কোনো যুক্তি থাকলে বা কোনো কারণ থাকলে তার জন্য। বাহ, খুব চমৎকার। জি স্যার। আসলে তুমি তো খুব বুদ্ধিমত্তার সাথে আসলে Yes, sir. প্রশ্নগুলোর উত্তর দিয়েছো। Yes, sir. আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে তোমার উত্তরগুলো। পরবর্তীতে আসলে তোমাকে আসলে তিনজন যে ভাইবা বোর্ডে ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা তিনজনই কি তোমাকে প্রশ্ন করছিল তিনজন। নাকি আসলে একজন একজন করে প্রশ্ন করেছিল, যারা প্রশ্ন করছিল তাদের একজন একটা প্রশ্ন করলো, এরপরে আমার উত্তর দেওয়ার পর আরেকজন পারমিশন নিয়ে আরেকজনের কাছে প্রশ্ন করছিল। আচ্ছা, তার মানে একজন প্রশ্ন করছে, হ্যাঁ। অন্যজন যদি যখন প্রশ্ন করা শুরু করছে সে অন্যজনের কাছ থেকে পারমিশন হ্যাঁ, নিয়ে হ্যাঁ, তারপর তোমাকে প্রশ্ন করছে। জি স্যার। বেশ ভালো, এবং তুমিও সময় পাচ্ছ মাঝখানে একটা একটা প্রশ্ন থেকে আর একটা প্রশ্ন। ইয়েস স্যার, ইয়েস। বেশ ভালো। তার পরবর্তীতে কি হলো? তারপরে পরবর্তীতে আমার যিনি মেইন ছিলেন তার পাশে একজন ছিলেন, তিনি হয়তো আমার মনে নেই কিন্তু ফৌজদার আর্ট ক্যাডেট কলেজের টিচার ছিলেন। তিনি আমাকে একটা মানে খাতা দিলেন, খাতা দেওয়ার পরে একটা আইকিউ জিজ্ঞেস করলেন, ম্যাথের আইকিউ। ম্যাথের আইকিউটা স্যার তো ভালো মনে নেই, কিন্তু এমন একটা ছিল 1 = 5, 2 = 25 এবং 3 = 325, 4 = কোশ্চেন মার্ক, এমন একটা ছিল। ওটার আনসারটা আমি স্যার বলতে পারছি, এবং বলার পর একটা বলছিল যে কিভাবে পারলা তুমি এটা, পরে বুঝিয়ে বললাম, বলার পরে তারা অনেক খুশি হলো, যে বললো ভেরি গুড, ভালো হয়েছে। খুবই ভালো, খুব চমৎকার। জি স্যার। তারপর আমাকে আরেকটা আইকিউ জিজ্ঞেস করছিল, কিন্তু স্যার ওইটা মানে একটু খারাপ হয়েছে স্যার, ওইটার আনসারটা আমি একটু বলতে পারিনি। আচ্ছা, বলতে পারি। দেখো ভাইবা আসলে তুমি যে সকল প্রশ্নের উত্তর তোমাকে পারতে হবে, জি আসলে স্যার। ব্যাপারটা এরকম না। Yes, sir. তুমি যেটা পারবে সেটার উত্তর করবে, যেটা পারবে না সেটা পোলাইটলি Yes, sir. Request করতে হবে, হ্যাঁ। বলতে হবে। জি স্যার। যাই হোক, পরবর্তীতে কি হলো? এর পরবর্তীতে তিনি বললেন, আমার আমার উনি যে আছেন উনি বললেন যে হাউ ডু উই কল আস প্যাট্রিয়ট, মানে আমরা কিভাবে আমাদের দেশপ্রেমিক বলবো বা কিভাবে আমাদেরকে দেশপ্রেমিক বলবো। পরে আমি এটার উত্তরটা বললাম, এটার উত্তর বলার পর তিনিও খুশি হলেন, অনেক খুশি হওয়ার পরে বললেন, বাহ তুমি তো সুন্দর একটি উত্তর বলেছো। উত্তর বলার পর তিনি বলার পর তুমি এই উত্তরটি যেহেতু তারা শুনে খুশি হয়েছে, তা আমরাও শুনতে চাই আসলে তুমি কি বলেছিলে তখন এই প্রশ্নের উত্তর। ইয়েস স্যার। এটার উত্তরটা ছিল স্যার, আমি এমন করে বলেছিলাম যে স্যার দেশপ্রেমিক হতে হলে প্রথমে আমাদের মানে দেশকে অনেক ভালোবাসতে হবে। দেশকে যদি আমরা না ভালোবাসতে পারি তাহলে আমরা কখনোই মানে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারবো না। যে ব্যক্তি মানে নিজের দেশকে ভালোবাসে না বা সবসময় ঘৃণা করে, সে কখনো দেশপ্রেমিক হতে পারেন না। দেশপ্রেমিক হতে হলে আমাদের অবশ্যই আদর্শবান, দেশের মানুষের কল্যাণ করতে হবে, যেন আমরা অন্যজনের কাছে এবং নিজের দেশের মানুষের কাছেও ভালো হতে পারি। সর্বদা চেষ্টা করতে হবে যেন নিজের দেশের মানুষ কখনো বিপদে পড়লে বা কোনো সমস্যায় পড়লে আমরা যেন এগিয়ে গিয়ে তাদের সাহায্য করতে পারি। যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রতিবেশী দেশ বা নিজেদের দেশের মানুষই যত সম্ভব তারা নিজের দেশের মানুষকে সাহায্য করেছেন। মুক্তিযোদ্ধাদের তারা নানাভাবে খাবার দিয়ে সাহায্য সহযোগিতা করে বা সংবাদ শুনিয়ে তাদের সাহায্য করেছেন, এবং আমরাও এভাবেই আমরা পারলে আমাদের দেশ কিভাবে গড়ে তুলতে পারবো, সুন্দর করে মানে একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা নিজের দেশ পরিচালনা করতে পারবো। খুব চমৎকার, অসাধারণ। থ্যাংক ইউ স্যার। পরবর্তীতে তারা তো শুনে খুব খুশি, জি এখন তো তোমার সঙ্গে একদম ফ্রেন্ডলি আচরণ করছে, জি স্যার। তোমাকে প্রশ্ন করছে, তুমি দারুণ উত্তর দিচ্ছ, সবকিছু মিলে তোমার কাছেও বেশ এনজয়েবল মনে হচ্ছে। ইয়েস স্যার, তাই তো? জি স্যার। আচ্ছা, এর পরবর্তীতে কি হলো? এর পরবর্তীতে যিনি প্রশ্ন করছিলেন আরেকজন ছিলেন বাম সাইডে যিনি ছিলেন, তিনি একটি প্রশ্ন করলেন গ্লোব দেখিয়ে, যে গ্লোব দেখিয়ে বলিভিয়া বের করো, এরপরে মঙ্গোলিয়া বের করো, এরপরে জিজ্ঞেস করলেন যে মাদাগাস্কার বের করো। আমি তিনটার উত্তর ভালো করে বের করতে পারছিলাম, কিন্তু একটা ছিল পেরু জিজ্ঞেস করছিল যে কোন মহাদেশে অবস্থিত বা
কোথায় এটা দেখাও মানচিত্রে। আমি কোন মহাদেশে অবস্থিত এটা বলতে পারছিলাম, কিন্তু কোথায় যে এটা অবস্থিত এটা আমি উত্তরটি জানা ছিল না, বলতে পারিনি। তো আসলে মানচিত্রের যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে পেরু কোথায় বা কোন মহাদেশে অবস্থিত ইয়েস স্যার। এবং পেরুকে দেখানো, এই বিষয়টা আসলে আমি অনেক স্টুডেন্টের কাছ থেকেই তাদের এক্সপেরিয়েন্সের কথা শুনেছি এবং প্রায় অলমোস্ট সবাই আমার সঙ্গে এই বিষয়টা শেয়ার করেছে যে সবাইকে পেরু কোথায় এবং কোন মহাদেশে অবস্থিত, জি স্যার, এই প্রশ্নটি তাদেরকে জিজ্ঞেস জি করেছি। স্যার। আচ্ছা, যাই হোক, তার পরবর্তীতে কি হলো? তার পরবর্তীতে উনি বললেন, তা বাহ, তুমি তো ভালোই উত্তর দিয়েছো। এরপরে আমাকে বললো যে আমি তোমাকে কয়েকটা শব্দ বলবো, এটার এগেইনস্টে বা পরিবর্তে তুমি যে শব্দগুলো পারো তা দ্রুত বলবে, তাড়াতাড়ি বলবে। এরপরে তিনি কয়েকটা শব্দ বললেন, আমি সুন্দর করে মানে সবগুলোর উত্তর ভালো করে বলতে পারলাম, পরিবর্তে ওইগুলো শব্দের পরিবর্তে তাড়াতাড়ি। বাহ, খুব ভালো, তাহলে তো তোমার ভাইবা দারুণ হচ্ছে। জি স্যার। পরবর্তীতে উত্তর বলার পর মানে যিনি মেইন ছিলেন তিনি আমাকে আবার প্রশ্ন করলেন যে তোমার হবি কি, বা তুমি অবসর সময়ে কি করতে ভালোবাসো। তারপর আমি বললাম যে আমি অবসর সময়ে বই পড়তে ভালোবাসি, ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি এবং ফুটবল খেলতে ভালোবাসি। তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কোন ধরনের বই পড়তে ভালোবাসো। পরে বললাম স্যার আমি গল্পের বই এবং প্রবন্ধ পড়তে ভালোবাসি। পরে যিনি পাশে ছিলেন তিনি আবার জিজ্ঞেস করলেন যে তুমি কার কার গল্পের বই বা কার প্রবন্ধ পড়তে ভালোবাসো। আমি বললাম আমার প্রিয় যিনি লেখক তিনি হলেন হুমায়ুন আহমেদ। পরে তিনি বললেন বাহ, তোমার তো লেখকের চয়েস অনেক ভালো। পরে আমি বললাম যে থ্যাংক ইউ স্যার। পরে মাঝখানে একজন আবার প্রশ্ন করলেন যে তুমি বড় হয়ে ডাক্তার হতে চাও কেন, আর্মি অফিসার হতে চাও না কেন। পরে বলছিলাম যে স্যার আমাদের দেশে তো ডাক্তার সংখ্যা মানে অনেক কম, আমাদের দেশে যে মানুষ আছে তারা ভালো চিকিৎসার জন্য অনেকে বিদেশে পর্যন্ত চলে যায়, কিন্তু আমি চাইতেছি যে আমাদের দেশে মানে ডাক্তার বেশি হোক এবং আমাদের দেশের নাগরিক যারা আছেন তারা আমাদের নিজের দেশে থেকেই নিজের দেশের মধ্যে চিকিৎসা নিতে পারেন। আর্মি তাহলে হবে কি আমাদের দেশের অন্য দেশের মধ্যে আমাদের দেশের সুনাম ভাববে যে এই দেশের ভালো চিকিৎসা ব্যবস্থা বা যেমন চিকিৎসা সেটা অনেক ভালো, এবং একজন ডাক্তার হতে পারে আমি অন্যজনের সেবা করতে পেরে অনেক খুশি হব। ভালো, তোমার আসলে উত্তরগুলো বেশ কি বলবো মানসম্মত এবং তোমার উত্তরগুলো আসলে একটা দায়িত্ববান মানুষ যেভাবে উত্তর করে ঠিক তোমার উত্তরগুলো ঠিক সেরকমই ছিল। থ্যাংক ইউ। তো তার পরবর্তীতে তোমার কি হলো বলো? স্যার তার পরবর্তীতে আমার মা বাবাকে ডাকানো হলো। মা বাবা মানে তোমার ভাইবা শেষ? হ্যাঁ। তোমার ভাইবা আনুমানিক কত সময় তোমার এখনো মানে শেষ হয়নি। মা বাবা ডাকার পরে আমাকে কয়েকটা প্রশ্ন করা হয়েছে। বাবা মা আসার পরেও তোমাকে প্রশ্ন করেছে? হ্যাঁ, বাবা মা আসার পরেও করেছে, আবার যাওয়ার পরেও। পরবর্তীতে তোমার বাবা মাকে ডাকা হলো? জি তোমার স্যার। বাবা মা তোমার দুই পাশে বসে, হ্যাঁ হ্যাঁ, বাবা এক পাশে মা এক পাশে, জি তাই স্যার। তো? এখন তখন তো তোমার সাহস আরো বেড়ে গেল, জি স্যার। তাই তো? ইয়েস স্যার। ফাইন। তারপর বাবা মা আসার পর তাদেরকে কি জিজ্ঞেস করলো বাবা মা? আমার প্রথমে আমার বাবাকে জিজ্ঞেস করলেন যে কেমন আছেন। আমার বাবা উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বাবাকে জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি, আপনার মান্থলি স্যালারি কত। পরে আমার বাবা বললেন যে আমার স্যালারি এত। পরে বলার পরে জিজ্ঞেস করলেন যে আপনার তো স্যালারি এত বেশি না, আপনার কি চালাইতে এত কষ্ট হয়, মানে ফ্যামিলি চালাতে কষ্ট হয়। পরে স্যার বলছেন যে আমার আব্বু বলছেন যে স্যালারি কম হলেও তো ঢাকা শহর তো একটু চালাতে একটু হালকা কষ্ট হয়, কিন্তু আগে যখন স্যালারি আরো কম ছিল তখন দেখা গেছে মানে পুরো সংসার চালানোর পরও আরো 10,000 20,000 টাকা বেঁচে যাচ্ছে। কিন্তু স্যার এখন ছোট ছেলে আছে আবার বড় ছেলে আছে, এর জন্য একটু দুইজনের খরচ বহন করতে হালকা একটু কষ্ট হয়ে যায়। পরে তিনি আবার মাকে জিজ্ঞেস করলেন যে আপনার ছেলে কি আপনার সাথে রাত্রে একলা ঘুমাতে পারে নাকি আপনার সাথেই ঘুমায়। পরে আমার আম্মু উত্তর দিলেন যে আমার ছেলে মাঝে মাঝে একলা ঘুমায় যখন বেড়াতে যায় বা এতে যায়, কিন্তু প্রায়ই আমার সাথে মানে আমি এবং আমার ছোট ছেলে এবং বড় ছেলের সাথে একসাথে ঘুমায়। এটাই বললেন। আচ্ছা, ভালো। তার মানে তোমার বাবাকে শুধু এই প্রশ্নটাই জিজ্ঞেস করলো? স্যার আরো জিজ্ঞেস করেছে। বাবাকে আর কি জিজ্ঞেস করলো? আমার বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার ছেলেকে কেন ক্যাডেট কলেজে পড়তে যান। এরপরে জিজ্ঞেস করেছিলেন যে আপনার ছেলে যদি ক্যাডেট কলেজে যায় এবং ক্যাডেট কলেজে গিয়ে যদি অন্যের সাথে মারামারি হয়ে যদি আপনাকে ফোন করা শুরু করে তাহলে আপনি কি করবেন? তোর বাবা কি বললো? আমার বাবা বলল এখন তো স্যার এখানে দেখা যাচ্ছে মারামারি হলো, মারামারি তো স্যার এখানে তো টিচাররাও অনেক
আদর যত্ন করে, টিচাররা বোঝাবে, এবং সিনিয়র ভাইরা আছেন যারাও বলবেন যে তোমরা মারামারি করো না বা দুষ্টুমি করো না। পরবর্তীতে মারামারি করলে কখনো ভালো কিছু করা যায় না, এমন টাইপের জিজ্ঞেস করে। খুব ভালো। তো তারপর তোমার আম্মুকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো? হ্যাঁ হ্যাঁ, আম্মুকে প্রশ্ন জিজ্ঞেস করছিল স্যার যে আপনার ছেলে কি কখনো একলা বাজারে যায়, বা বাজারে গিয়ে কি কি আনে, বা বাজারে কি দূরে কখনো গিয়েছে বাজার আনতে, এমন করে করেছে। যাই হোক, তোমার বাবা মাকে তো এই প্রশ্নগুলো জিজ্ঞেস হ্যাঁ করলো। হ্যাঁ, জি স্যার। তো এখন বাবা মা আসার পর তোমাকে কি জিজ্ঞেস করলো? বাবা মা আসার পরে জিজ্ঞেস করছে যে তুমি তো বই পড়তে ভালোবাসো, তোমার কি কোনো লাইব্রেরি বা কোনো গ্রন্থাগারে কোনো কার্ড আছে? পরে আমি জি বললাম, জি স্যার আমার আছে। আমার ভ্রাম্যমাণ লাইব্রেরি বা বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে লাইব্রেরি, সেটার একটা কার্ড আছে। বাবা বললো যে বাহ চমৎকার, তুমি তো অনেক পড়তে ভালোবাসো। তারপর তিনি আমার মা বাবাকে মানে বললেন যে আপনারা যেতে পারেন। বাবা মা চলে গেল। আচ্ছা, তো এর মাধ্যমেই তোমার আনুষ্ঠানিকভাবে তোমার ভাইভাটা শেষ সম্পূর্ণ হলো, জি তাই স্যার, তো? ইয়েস স্যার। আচ্ছা, তো তারপর তুমি ভাইভা বোর্ড থেকে বের হয়ে আসলে। হ্যাঁ। পরবর্তীতে তোমার তো মেডিকেল ছিল। জি স্যার, মেডিকেল ছিল। মেডিকেল ভাইবার পর কত সময় পর মেডিকেল শুরু হলো? বা স্যার ভাইভা বোর্ড থেকে বের হওয়ার পরে মানে একজন বাইরে দাঁড়িয়েছিলেন, তার ভিতরে যারা আমাকে প্রশ্ন করেছেন তারাই যিনি বাইরে স্টাফ ছিলেন তাকে বললেন যে তাকে মেডিকেলের জন্য নিয়ে যাও। ভাইভা থেকে বের হওয়ার কমপক্ষে মনে হয় 2 থেকে 3 মিনিট পরে আমাকে মানে মেডিকেলের জন্য পাঠানো হয়। মেডিকেলে পাঠানোর পর আমি সেখানে গিয়ে স্টাফ আমাকে রাস্তা বলে দিল, রাস্তা বলার পর আমি ওখানে গিয়ে মেডিকেলের কক্ষের সামনে গিয়ে বসলাম। আচ্ছা, ফাইন। এখন তোমার মেডিকেল এক্সপেরিয়েন্সটা আমরা একটু শুনবো। জি স্যার। এখন মেডিকেল এক্সপেরিয়েন্সটা ওভারঅল কেমন ছিল? স্যার মেডিকেল এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ ভালো ছিল স্যার। বাহ, খুব ভালো। জি স্যার। এখন কি হলো, মেডিকেলে তুমি প্রবেশ করলে? মেডিকেলে প্রবেশ করার পর প্রথমে ওইখানে কয়জন ছিল মেডিকেল? ওইখানে স্যার 2 জন ছিল। একজন ডাক্তার ছিলেন, একজন আর্মি অফিসার, কিন্তু মনে হয় উনিও ডাক্তার ছিলেন, আর্মি অফিসারের ডাক্তার। ফাইন। জি স্যার। তারপর কিভাবে শুরু হলো বলো? স্যার প্রথমে যিনি ডাক্তার ছিলেন তিনি প্রথমে আমার চোখ পরীক্ষা করলেন। প্রথমে চশমা ছাড়া চোখ দেখাইতে পারলেন। আমি উপর থেকে নিচ পর্যন্ত আর কি 2-3 সারি পর্যন্ত বলতে পারছি, এরপরে বলতে পারিনি। এরপরে চশমা পরিয়ে দিলেন। চশমা পরানোর পর আরো অক্ষর ছিল নিচে অনেক, 6/6 আমার চোখের পাওয়ার নাকি, সেটা চেক করলেন। পরে আলহামদুলিল্লাহ স্যার চশমা পরার পরে মানে 6/6 আসলো স্যার। খুব ভালো। জি স্যার। এরপরে ভিতরে ঢুকানো হলো। ভিতরে ঢোকানোর পর আমাকে একটা মানে স্ট্যান্ডের মতো ওইখানে দাঁড় করানো হলো। দাঁড় করানোর পর আমার প্রথমে হাইট মাপা হলো। হাইট মাপার পর তিনি বললেন যে তোমার হাইট তো 5.5 ফুট, তুমি তো ভালোই লম্বা। এরপরে আমাকে ওয়াইট মাপা হলো। ওয়াইট মাপার জন্য একটা মেশিন ছিল, মেশিনে দাঁড় করানো হলো। প্রথমে মেশিন দেখে আমিও ভয় পেয়ে গেছিলাম যে ওইখানে উঠতেছে 117। আমি মনে করছিলাম যে ওইটা কেজিতে হবে। পরে পরে একটু ভালোভাবে ভাবার পরে বুঝলাম না যে ওইটা কেজিতে না, মনে হয় পাউন্ডে। 117 পাউন্ড আসছিল, বা কেজিতে মনে হয় 55 কেজি। 55 কেজি। জি স্যার। প্রথমে আসলে 117 কেজি দেখে ভয় পেয়ে গেছি জি যে স্যার। আমার ওয়েটটা এত বেশি। হ্যাঁ, তারপর পরবর্তীতে তুমি হয়তো খেয়াল করলে যে না, জি স্যার। কেজিতে ছিল না। ইয়েস স্যার। তো পরবর্তীতে তোমার স্বস্তি ফিরে আসলো। ইয়েস স্যার। ফাইন। তারপর স্যার ওইখান থেকে হোয়াইট মেশিনের থেকে নামানো হলো। নামানোর পর আমার চেস্ট সাইজে ওইটা মাপানো হলো। চেস্ট সাইজ মাপানোর পর আমার কান, এরপরে নাক, মুখ এগুলা চেক করলো। দাঁতও চেক করছে। দাঁত চেক করে যে দাঁতের মাঝখানে ফাঁক আছে নাকি। ফাঁক থাকলে একটু মনে হয় সমস্যা হয়। আমার দাঁতের মাঝখানে একটাই শুধু এখানে ফাঁক ছিল। পরে স্যারকে বললাম যে স্যার আমার 2-3 সপ্তাহ আগে একটা দাঁত পড়েছিল, এই দাঁতটা আবার উঠছে। পরে বলছে না, তোমার তো ঠিকই আছে দাঁত। পরে বললাম থ্যাংক ইউ। পরে আমাকে কান পরীক্ষা করানোর পরে একটা কেমন জানি একটা যন্ত্র ছিল, রডের মতো, দুই সাইড আমরা যে একটা পিক করি না, এমন এক টাইপের একটা যন্ত্র ছিল। ওইটা দিয়ে টেবিলে একটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পরে আমার কানের কাছে এনে ধরলো। ধরার পরে জিজ্ঞেস করলো তুমি কি কিছু শুনতে পাচ্ছ? পরে আমি বললাম জি স্যার আমি শুনতে পাচ্ছি, মু করে মৌমাছির আওয়াজের মতো একটা কি নিয়ে আসছে। পরে আবার এমন করে আরেকটা নিয়ে এই কানে একটা বাড়ি দিয়ে এমন করে বললো যে এখানে কি কিছু শুনতে পাচ্ছ? পরে বললাম জি স্যার শুনতে পাচ্ছি, কিন্তু স্যার ডান কানের থেকে একটু হালকা কম আওয়াজ। পরে বললাম ঠিক আছে। পরে বললো যে তোমার
তোমার শরীরে কি কোনো তোমার বার্থ মার্ক বা জন্ম দাগ এরকম কিছু আছে? পরে বললাম জি আছে। পরে বললো কোথায়, দেখাও তো। পরে বললাম যে স্যার আমার নাভির নিচে একটা জন্ম দাগ আছে। পরে বললো যে দেখাও। দেখালাম। পরে বললো যে তোমার হাতে পায়ে বা কোনো জায়গায় কি কোনো তিল আছে বা ইয়ে আছে? ওগুলো বললাম যে হ্যাঁ, আমার হাতে 2টা তিল আছে, যে এখানে 2টা তিল ছিল। আচ্ছা। দেখালাম। পরে দেখানো বললো বাহ, বলে বললো যে বসো। বসার পরে আবার উনি যিনি ছিলেন বসেছিলেন তিনি বললেন যে একটু দাঁড়াও তো। দাঁড়ানোর পরে বলো পুশ আপ দাও। বলে আমি দিলাম পুশ আপ 6-7টা দেওয়ার পরে আমাকে বললো আবার দাঁড়াইতে বললো। দাঁড়ানোর পরে বললো আচ্ছা, যে একটু বাহ। থামিয়ে দিচ্ছি, তুমি কি পুশ আপটা আগে থেকে প্র্যাকটিস করেছিলে? জি স্যার, প্র্যাকটিস করেছিলাম। প্র্যাকটিস করেছিলাম তো। Yes, আসলে আমরা তো তোমাদের যখন মক ভাই বা গাইডেন্স ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে তখনও তো এই বিষয়গুলো ইনস্ট্রাকশন তোমাদের স্যার, জি দিয়েছিলাম স্যার। যে তোমরা একটু পুশ আপটা শিখবা, পাশাপাশি তোমাদের যে প্রশ্নগুলো করছে এই প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু অনেক প্রশ্ন, ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু আমরা তোমাদের বিভিন্নভাবে জি তোমাদেরকে জিজ্ঞেস করেছি। Yes, sir. তো এই প্রশ্নগুলোর উত্তর তো তোমরা আগে থেকেই মোটামুটি অভ্যস্ত ছিলাম। এই জন্যই স্যার আমাদের ভাইবাটা সহজ হয়ে গেছে স্যার। আচ্ছা। আমার মতে স্যার আমার যে ক্যারেক্ট পরীক্ষা বা রিটেনে আসলো বা ভাইবাটা মোটামুটি ভালো হলো আলহামদুলিল্লাহ। এটার পিছনে গাইডেন্সেরই সবচেয়ে বড় অবদান। কারণ থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। আচ্ছা, তারপর পরবর্তীতে কি হলো? তুমি যখন মেডিকেলে পরবর্তীতে হ্যাঁ, পরে স্যার আমাকে দাঁড় করানোর পর সিট আপ দিতে বললো। সিট আপ দেওয়ার পর আমি 10-11টা দেওয়ার পর বললো যে ঠিক আছে। পরে আমাকে আবার বসানো হলো। পরে যিনি বসেছিলেন কম্পিউটার নিয়ে উনি জিজ্ঞেস করলেন আমাকে যে তুমি কেন ক্যাডেট কলেজ পড়তে চাও? পরে আমি আগের মতো উত্তরটি বললাম। উত্তর বলার পরে বললো সেম কোয়েশ্চেনে আবার জিজ্ঞেস করলো যে তোমার বড় ভাইরা তো তোমাকে পানিশমেন্ট দিবে, পানিশমেন্ট দিলে তুমি কি করবে? বলে আমি উত্তর বললাম। তারা উত্তর শুনে বাহ বললো চমৎকার। গুড। পরে আমাকে বললো তুমি কি গান, কবিতা আবৃত্তি বা কিছু করতে পারো? পরে বললাম যে গান বলতে পারি। পরে উনি বললেন কি ধরনের গান? পরে বললাম কি ধরনের গান পারো? পরে বলছেন যে রবীন্দ্রসঙ্গীত কি পারো? পরে বললাম জি পারি। পরে আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত জিজ্ঞেস করলো। আমি বললাম আমি 2 লাইন বললাম। 2 লাইন পড়ার বললেন যে ওকে ঠিক আছে। পরে আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি ক্যাডেট কলেজে ভাবো যে গেলা, ক্যাডেট কলেজে গিয়ে তোমাকে কিছু খেতে দিল। খেতে দেওয়ার পরে বললো যেমন ওইখানে গরুর মাংস ছিল, গরুর মাংস তোমার অ্যালার্জি, অ্যালার্জি হওয়ার পর তুমি গরুর মাংস খাওয়ার পরে অ্যালার্জি হয়ে গেছে, তুমি অনেক অসুস্থ হয়ে গেছো। এখন কি তুমি তোমার মা বাবা বা কেউ কি ফোন দিবা বা কান্নাকাটি করবা? পরে আমি বললাম যে না স্যার, গরুর মাংস যদি আমার অ্যালার্জি থাকে তাহলে স্যার আমি ওটা যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব, বা ওটার পরিবর্তে যদি অন্য কিছু থাকে তা খাওয়ার সর্বাত্মক চেষ্টা করবো। গরুর মাংস যেহেতু আমার অ্যালার্জি, যদি খেতেই হয় তাহলে আমি একটা বা হাফ পিস এমন করে খাবো আর কি। পরে বললো যে তোমার যদি ধরো অ্যালার্জি হয়ে গেল এখন তুমি কি করবা? পরে বললাম যে স্যার অ্যালার্জি হয়ে গেল তো স্যার এখন কিছু করার নাই, এখন এটা অপেক্ষা করতে হবে যে অসুস্থ হলে যেমন অপেক্ষা করতে হয় ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য। পরে বললো তুমি কি তোমার মা বাবা বা ফোন দিবা বা কান্নাকাটি করবা? পরে আমি বললাম না স্যার, এখানে তো মানে মা বাবাকে ফোন দেওয়ার মতো কিছুই নাই। আমি আমার যে ক্লাস টিচার বা যিনি আমাদের দেখাশোনা করেন তাকে আমি বলবো যে আমার তো অ্যালার্জি হয়েছে, আমি এখন কি করতে পারি। তিনি আমাকে উপদেশ দিবেন বা অ্যাডভাইস দিবেন যে আমি কি করতে পারি, কি করলে অ্যালার্জিটা ভালো হবে, এরকম মানে উপদেশ দিবেন। বাহ, তোমার উত্তরগুলো আসলে সত্যিকার অর্থে অসাধারণ ছিল। জি স্যার। তো এরকম ভাবেই তো তোমার মেডিকেলটা সম্পন্ন হলো। ইয়েস স্যার। তো মেডিকেল তো শেষ পর্যায়ে শেষ হয়ে গেল। ইয়েস স্যার। তো পরবর্তীতে মেডিকেল থেকে বের হয়ে আসলে, জি, বের হয়ে আসার পর আসলে কোনো ফর্মালিটিস ছিল কিনা, বা তোমাদের আর কোনো আনুষঙ্গিক কোনো কাজ ওখানে ছিল? বের হওয়ার পরে স্যার বললো যে তুমি যেতে পারো। পরে যেতে যাওয়ার পরে আমি আরো 2বার জিজ্ঞেস করলাম যে স্যার আমি যেতে পারি? পরে হ্যাঁ বললো যে তুমি তোমার জামা কাপড় পরে তুমি এখান থেকে যেতে পারো। বাইরে স্টাফ আছে, স্টাফদের জিজ্ঞেস করবে যে তোমার প্যারেন্টসটা কোথায়, তাহলে তুমি নিয়ে যাবে। পরে আমি বাইরে গেলাম, স্টাফের সাথে বললাম যে আঙ্কেল আমি এখন আমার তো মেডিকেল ভাইভা শেষ হয়েছে, আমি কি এখন মানে কোথায় যাব? স্টাফ বললেন যে তুমি কি জানি একটা কক্ষের নাম বললেন, যে গ্লাস সিট কি জানি একটা সেন্টার বলে এমন একটা কক্ষ বললেন। তিনি বললেন যে তুমি এখান থেকে 2 সিঁড়ি নিচে নামো। পরে এমন করে ইশারা করে বললেন ওই যে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের পতাকাটা, ওইটার ভিতর দিকে সামনে যাবে, দেখবে একটা গ্লাসের একটা কক্ষ আছে, ওইখানে যাবে, ওইখানে গিয়ে তোমার মা বাবাকে পেয়ে যাবে।
পরে আমি ওই নির্দেশনা অনুসরণ করে স্যার প্রথমবার তো একটু মানে রাস্তা ভুল করছিলাম, পরে আবার নিচে যিনি ছিলেন তাকেও জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আমি কিভাবে এখান থেকে মানে আমার মা বাবার কাছে যেতে পারি। উনিও বললেন যে বাবা ঘুরে যাও। পরে ঘুরে গিয়ে আমি গ্লাসের দরজার সামনে পৌঁছালাম। আমার বাবা আবার গ্লাসের দরজার সামনে দাঁড়িয়েছিলেন আমার জন্য। পরে গেলাম, যাওয়ার পরে আমার বাবা আমাকে ক্লাস রুমেটার ভিতরে নিয়ে গেলেন। আচ্ছা, খুব ভালো। আসলে ওইখানে সার্বিক যে তোমার ভাইবা এক্সপেরিয়েন্স, আমি যদি এক কথায় তোমাকে জিজ্ঞেস করি যে আসলে তোমার ভাইবাটা আসলে কেমন ছিল, তুমি কি বলবে? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আমার ভাইবাটা মোটামুটি অনেক ভালোই ছিল। আচ্ছা, যাই হোক, এখন ভাইবা বিষয়টা আসলে দেখো, সকল প্রশ্নের উত্তর হয়তো দেওয়া সম্ভব হয় না, তবে জি স্যার, সর্বাত্মক চেষ্টা করতে হবে জি নিজের স্যার। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে কিভাবে সুন্দর একটা সামঞ্জস্যপূর্ণ একটা উত্তর দেওয়া যায়। তা আমার মনে হচ্ছে তোমার কথা শুনে যে তোমার ভাইবাটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। জি স্যার। তুমি প্রত্যেকটি প্রশ্নের খুব সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করেছো। ইয়েস স্যার, সর্বাত্মক চেষ্টা করেছি। সর্বাত্মক চেষ্টা করেছো এবং জি স্যার। ওভারঅল তোমার মেডিকেল এবং ভাইবার যে প্রশ্ন এবং তোমার যে উত্তর ছিল, ইয়েস স্যার। দারুণ একটা কোম্পানি, মানে দারুণ একটা সামঞ্জস্যপূর্ণ একটা উত্তর তোমার ছিল। জি স্যার। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। গাইডেন্স ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে জি স্যার। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আশা করি তোমার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আসলে এত সময় আমাদের অত্যন্ত মেধাবী মুখ আমাদের সামির ভাইবা এক্সপেরিয়েন্স শুনলাম। তো আমরা সবাই আমাদের সামির জন্য দোয়া করব, আমাদের সামি যেন তার চূড়ান্ত যে স্বপ্নটা যেন পূরণ হয়, এই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করব। আবারও হয়তো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।